রহমত আর তার বউ ভীষণ চিন্তিত। দাওয়ায় বসে আছে দুজনে। আকাশ তখন কালো মেঘে ঢেকে আছে। বৃষ্টি নামবে বলেও এখনো নামেনি। হায় হায়, বাতাস কোথায় চলে গেল? সব বাতাস এই মেঘ কাটিয়ে নিয়ে যা। এমন ঘন কালো মেঘে আকাশ ঢেকে থাকলে যে নদীর পানি আরো বেড়ে যায়। তারপরে মেঘের গর্জন। হায় হায়, কি হবে আমাদের? আমাদের যে সর্বস্ব খোয়াতে হবে। বিলাপ করে কি করবে বউ? নদীর পানি এত বেশি বেড়েছে যে আমাদের ক্ষেতটা এখন নদীর পানিতে মিলেমিশে একাকার। আর কিছুটা বাড়লে গ্রামে পানি প্রবেশ করবে। একই ফসল ভাসছে, এবার নিজেরা ভাসবো। ওগো ওগো, আমার যে বড্ড ভয় করছে। ধীরে ধীরে গড়া এই সংসার পানিতে এমন করে ভেসে যাবে। কিছুটি করে কি এই বান আটকানো যায় না? অসময়ের এক ফড়ি যথেষ্ট বউ। আমাদের এখন কেবল বিধাতাই সাহায্য করতে পারেন, নয়তো না খেয়ে মরতে হবে আমাদের। হায় হায়, চোখের সামনে সব ভেসে যাবে। এই দৃশ্য কেমন করে সইব? ওগো ওগো, আমার যে বুকটা ফেটে যাচ্ছে। বাবু কোথায়? বাবুকে তো সকাল থেকে কোথাও দেখছি না। কোথায় গেল ছেলেটা? দেখো, এখন সময়টা ভালো নয়। ওকে একদম একা বাইরে যেতে দিও না। কখন কি হয়ে যায় বলা তো যায় না। ও তো বাড়িতেই ছিল, হয়তো সিপ নিয়ে বেরিয়েছে। ওগো, তুমি একটু এগিয়ে যাও না, গিয়ে দেখো না ছেলেটা আমার কোথায় আছে। খিদে পেটে পা চলছে না বউ, কিন্তু বাবা তো। ছেলেকে না দেখে চুপ করে বসে থাকি কেমন করে? তুমি একটু খাবারের ব্যবস্থা করতে পারবে বউ? পেটে যেন হাজার ইঁদুর লাফালাফি করছে। বিপদের দিনে বুঝি বেশি খিদে পায়। তুমি ছেলেকে নিয়ে এসো, আমি দুমুঠো চাল আছে ওটাই ফুটিয়ে দিচ্ছি, সাথে নুন আর লঙ্কা। আর কিন্তু কিচ্ছু নেই। 2 সপ্তাহ আগে হাট থেকে সর্ষের তেল এনেছিলাম, সব শেষ হয়ে গেছে। না গো, ওই তেলের সিপি উপর করলে 2 ফোঁটা পড়তেও পারে। বেশ, তবে নুন আর তেল মেখে এবেলা খেয়ে নেব। কিন্তু তারপর যে কি হবে? নদীর পানি বেড়েছে, ফসল ডুবেছে, হাতে কোনো কাজ নেই। এটা আমাদের কেমন জীবন বলো তো বউ? আফসোস করো না, জীবন যিনি দিয়েছেন আহারের জোগাড়ও তিনিই করবেন। এখন আর দেরি করো না তো, বাবুটা কোথায় দেখে এসো। হ্যাঁ, এই তো যাচ্ছি। শোনো না, যাচ্ছ যাও, তবে ছেলেটাকে আর বকাঝকা করো না জানো। ও বড় হচ্ছে তো, বন্ধুদের সামনে ওর একটা মান সম্মান আছে তো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি বুঝি। আমাকে আবার নতুন করে বোঝাতে হবে না। তুমি বরং তাড়াতাড়ি রান্না করো। রহমত ছেলে বাবুকে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। বেশ কিছু দূর গিয়ে দেখলো একটা কলা গাছের ভেলায় বসে মাছ মারছে সে। বাবু। হ্যাঁ বাবা, তুমি আবার আসতে গেলে কেন? দেখো না, আমি মাছ ধরতে এসেছি। নতুন পানিতে অনেক মাছ এসেছে। মাছ খেতে তো তুমি কত ভালোবাসো। ঠিক আছে, তা কয়টা মাছ পেয়েছিস দেখি? এখনো একটাও পাইনি বাবা। এই ভেলাটা বানিয়ে আর বড়শি তৈরি করতেই তো সময় চলে গেল। তাহলে বরং এসব এখন বাদ দে, ঘরে চল। তোর মা রান্না করছে, দুটো খাবি চল। এত কষ্ট করলাম, আর একটা মাছও না নিয়ে বাড়ি ফিরবো বাবা? মা তো এসব শুনলে খুব হাসাহাসি করবে। সে যা করে করুক, তাতে তোর গায়ে ফোসকা পড়বে না তো। আমি বাজার থেকে তোর জন্য মাছ কিনে আনবো। এখন ঘরে চল। বাবা, মিথ্যে আশা কেন দিচ্ছ? শেষ কবে আমরা মাছ খেয়েছি তোমার মনে পড়ে? কি করব বল, আমরা তো গরিব। আমার সামান্য আয়, স্বাদ থাকলেও সাধ্য নেই রে বাবা। বাবা দেখো, ওই তো একটা মাছ। তুমি একটু অপেক্ষা করো, আমি ওকে ধরে নিয়ে আসি। সাবধানে যাস বাবু, নদীর পানি উত্তাল, এই পানিতে নামলেই বিপদ। কিচ্ছু হবে না বাবা। বাবু পানিতে নেমে একটা ইলিশ মাছ ধরে আনে। দেখো বাবা, বলেছিলাম না কিচ্ছু হবে না। বাহ, মাছটা কিন্তু বেশ বড়। আমাদের 3 জনের ভালো মতো হয়ে যাবে। এই মাথার দিকটা খাবে তুমি, মাঝখানের পেটি খাবো আমি, আর শেষের দিকটা খাবে মা। আজ খুব মজা হবে। ও বাবা, এ মাছের নাম কি গো? আরে বাপরে, এ তো দেখি ইলিশ মাছ। আহ, কত কাল ইলিশ খাইনি। জানিস বাবা,
আমার বাবা মস্ত বড় ইলিশ আনতো। আমার মা সেই মাছ রান্না করত, সারা বাড়ি ইলিশের গন্ধে ভরে থাকতো রে। চলো বাবা, আমরা মাছটা নিয়ে বাড়িতে যাই, মা খুব খুশি হবে। হ্যাঁ বাবু, চল। মাছ নিয়ে বাবা ছেলে খুশি মনে ঘরে ফিরে এলো। ওদিকে ভাত রেঁধে রহমতের বউ অপেক্ষা করছিল। এত দেরি হলো যে? হাই বাবু, তোর জামা কাপড় ভিজলো কেমন করে রে? তোকে তো বারবার পানিতে নামতে বারণ করেছিলাম নাকি? মা বকো না, বাবা ভালো করে মাথা মুছিয়ে দিয়েছে। এই মাছটা আমি ধরেছি মা, নাও, এটা মজা করে রান্না করো। ইলিশ মাছ? বাহ, কতদিন পর ঘরে ইলিশ এলো। তা হ্যাঁ গো, ভাত রান্না করা আছে, মাছটা কি করে রান্না করব? ইলিশ ভাজা করবো। আহ, কতদিন ইলিশ ভাজা আর ইলিশের তেল পাতে পড়েনি। আহ, কিন্তু ঘরে যে মাছ ভাজার মতো তেলও নেই। পাশের বাড়ি থেকে একটু চেয়ে আনবো, আমরা আনলে পরে ধার শোধ করে দেব। বড্ড মন চাইছে গো, কিন্তু তেল আনার পয়সাও তো আমার কাছে নেই। আচ্ছা, আমি মাছ কেটে যাচ্ছি, দেখি কি করা যায়। তাড়াতাড়ি করো বউ, বড্ড খিদে পেয়েছে। সে আর আমি জানি না, মাছ দেখলে তোমার মাথা ঠিক থাকে না। আমি ব্যবস্থা করছি, তুমিও মুখ হাত ধুয়ে বসো দেখি। রহমত খুশি মনে মুখ হাত ধুতে গেল, আর ওর স্ত্রী গেল পাশের বাড়িতে। কি গো বাবুর মা, তুমি এই অবেলায় আমাদের বাড়িতে? তা কি মনে করে? এই তো বুবু এলাম, তা তুমি কি করছো? আমার কি আর অবসর আছে গো? এত বড় বাড়ি আমার, সারাদিন শুধু কাজ আর কাজ, জিরাবার একটু সময়ও তো পাই না। তা এত সব পোটলা কেন গো বুবু? তোমরা কি কোথাও যাচ্ছ? শোনো মেয়ের কথা, আরে গ্রামে তো বান এলো বলে ঘরের সব গুছিয়ে পোটলা করে চালায় তুলে রাখবো। পানি এলে আমরাও চালায় উঠে পড়বো। তোমাদের বাধাবাধি শেষ। অবশ্য কি বা রাখবে, আসেই বা কি তোমাদের? তা হ্যাঁ গো, এই অবেলায় কেন এলে বললে না তো? তা আমার আবার মেলা কাজ পড়ে আছে, গল্প করার সময় নেই আমার। আসলে বুবু, আমার ঘরে তেল ফুরিয়ে গেছে, রান্না বসাবো, দেখি তেল নেই। আমাকে একটু তেল ধার দাও না গো, ও হাট থেকে নিয়ে এলেই তোমাকে দিয়ে যাব। তেল? ওরে বাপরে, তেলের তো বেজায় দাম। করবে তো শাক সেদ্ধ, তাতেও আবার তেল? হেসে বাসি নে বাপু। তোমার ঘরে তেল থাকলে দাও না গো বুবু, বিধাতার দয়ায় তোমার তো কম কিছু নেই, আর আমিও তো ধারেই নিচ্ছি, ফেরত দেব বলে কথা দিলাম। গরিব প্রতিবেশী হলে এক মহাজালা। তুমি দাঁড়াও এখানে, কোনো কিছুতে আবার হাত দিও না যেন। আমি তেল দিচ্ছি, কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি ফেরত দিয়ে যাবে। ঠিক আছে বুবু, আমি যত তাড়াতাড়ি পারবো ফেরত দিয়ে যাব। প্রতিবেশী মিতার কটু কথা আজ রহমতের বউ গায়ে মাখল না, কারণ আজ বহুদিন বাদে তাদের ঘরে ইলিশ মাছ রান্না হবে। সে এসে মাছ ভাজতে শুরু করলো। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে মা, এ মাছের গন্ধেই তো এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। মাছটাও বেজায় স্বাদের, খেয়ে দেখ না এক টুকরো, এমন মজার মাছ তুই আগে কখনো খাসনি। দেবে এক টুকরো নাকি ভাতের সাথে? ওসব নিয়ে ভাবিস না, 4 টুকরো মাছ হয়েছে, তোর বাবার 1 টুকরো, আমার 1 টুকরো, আর বাকি 2 টুকরো তোর। এখন গরম গরম 1 টুকরো খেয়ে নে তো। দাও তবে। আহ, দেখেই কি সুন্দর লাল করে ভেজেছো, মাছ ভাজা খেতে মজা। সবাই বলে এই কথাই মা, জানো তুমি? কথা না বলে খেয়েই তো দেখ, তোর বাবা অপেক্ষা করছে এই মাছটা ভেজে খেতে দেব তোদের, নে খা। বাবু 1 টুকরো মাছ ভাজা খেলো। আহ মা,
সত্যি ভারী মজা খেতে। এবার চল ইলিশের তেল দিয়ে ভাত মেখে ইলিশ ভাজা দিয়ে খাবি চল। এখানেই দিয়ে দাও বউ, আর যে থাকতে পারছি না, সারা বাড়ি ইলিশের গন্ধে ম ম করছে গো। এখানে খাবে? আচ্ছা বসো। পরিবারের 3 জন সামান্য ভাত ভাগ করে মাছ ভাজি দিয়ে তৃপ্তি করে ভাত খায়। আহ, কতদিন পর পাতে ইলিশ পড়লো। মাছটা খুবই সুস্বাদু ছিল, একেবারে নদীর টাটকা ইলিশ বলে কথা। তাহলে আমি প্রতিদিন মাছ ধরতে যাব। যদি রোজ পাতে মাছ পড়ে, আহ শান্তি হবে। মাছ আনতে তোর যেতে হবে না বাবু, নদী প্রতি বছর মানুষের প্রাণ নিয়ে শান্ত হয়। তোর কিছু হলে আমাদের কি হবে বলতো? তাছাড়া রাত থেকে 2টো খাবার খাবো, সেই চালটুকুও তো নেই। আহা, রাতটুকু কষ্ট করে পার করো, কাল সকালে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মিতা বুবুর তেল কিন্তু আগে ফেরত দিতে হবে, নইলে যে মান থাকে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভেবো না। হঠাৎ চারিদিক পানিতে ভেসে গেল। ধীরে ধীরে বাড়তে থাকলো পানির উচ্চতা। রহমত তার বউ আর ছেলে বাবুকে নিয়ে তাদের ঘরের চালে আশ্রয় নিল। হে বিধাতা, হে কি বিপদ হলো! চারিদিকে শুধু পানি আর পানি, তার উপরে বৃষ্টি। হায় হায়, ঘরের চালের উপর পানি এলে আমরা যাব কোথায়? কি করব? আমাদের রক্ষা করো বিধাতা। ভয় পেও না বউ, শক্ত করে চালাটা ধরে থাকো। বাবু, ভয় পাস না বাপ, তোর বাপ আছে তো। পানি বন্দী হয়ে 1 দিন কেটে গেল। উপায় না পেয়ে বৃষ্টির পানি ধরে পান করলো ওরা। পানি খেয়েছে আর খিদে মিটছে না বাবা, আবার পেটে যে খাবার চাইছে। কে আমাদের সাহায্য করবে বাবা? এই দুর্যোগের মধ্যে কোথায় যাব, কেমন করে যাব বলতো বাবা? আর একটু ধৈর্য ধর, কাল হয়তো কেউ আসবে সাহায্য করতে, নয়তো আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। মিথ্যে আশা দিও না, গরিবের খবর কেউ নিতে আসে না। নিজেদেরটা আমাদের এখন নিজেদেরকেই ভাবতে হবে। তখন ভাসতে ভাসতে বাবুর তৈরি করা কলা গাছের ভেলাটা সেখানে এলো। বাবা দেখো, আমার তৈরি করা ভেলা। চলো বাবা, আমরা এই ভেলায় করে কোনো উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেই। শুকনো জায়গায় তো থাকতে পারবো, তাই না? বাবু ঠিকই বলেছে গো, নিচে পানি ওপরে আকাশ, এমন করে আর থাকা যাচ্ছে না। চলো আমরা গিয়ে কোথাও আশ্রয় নেই, তারপর না হয় তুমি একটা কাজের ব্যবস্থা করে নিও। বেশ, তোমরা এত করে যখন বলছো তখন চলো। ভেলায় ভেসে ওরা একটু উঁচু জায়গায় আশ্রয় নিল। আমি এখানে উনুন তৈরি করি, তুমি দেখো যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারো। আমি ভেলা নিয়ে এদিক ওদিক গিয়ে দেখছি। বাবু, তুই তোর মায়ের সাথে থাক। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। রহমত চলে গেল। ওর বউ জায়গা পরিষ্কার করে থাকার মতো করে গুছিয়ে নিল। পাশেই তৈরি করলো একটা উনুন। সে খড়কুটো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। বাবু নদীর পাশে বসে মাছের অপেক্ষা করছিল। তখনই সে 2টো জোড়া ইলিশ ধরে ফেলল। হো মা গো, কোথায় যাবে গো? এই যে জোড়া ইলিশ, এত বড় বড় ইলিশ আমি কখনো দেখিনি আগে, কিন্তু এটা কাটবো কেমন করে? মা, ওই দেখো, গাছের সাথে কে যেন দা বাঁধিয়ে রেখেছে, ওটা দিয়েই কাটো। আহ, আজ আবার ইলিশ খেতে পারবো গো। আচ্ছা বাবু, বন্যায় তো অনেকেই পানিবন্দী হয়ে আছে। আমরা যদি ইলিশ ভাজা আর ভাত বিক্রি করি তাহলে কেমন হয় বলতো? খুব ভালো হয় মা, বাবার তো কাজ নেই, বাবার তো একটা কাজের ব্যবস্থা করতে হবে। সাথে আমরাও দুবেলা ইলিশ ভাজা আর ভাত খেতে পারবো। তোর বাবা এলে সবটা বুঝিয়ে বলতে হবে। কিছুক্ষণ পর রহমত কিছু চাল, মরিচ, নুন আর তেল নিয়ে ফিরল। নাও বউ, এই পোটলাটা নাও, বিধাতার দয়ায় আজ একটু জুটেছে বউ। কিন্তু তোমার কাছে তো কোনো টাকা ছিল না, এগুলো? আজ এই হাতে দান নিয়েছি গো বউ, মন বাধা দিচ্ছিল, কিন্তু ছেলেটার শুকনো মুখ আমাকে বাধ্য করলো।
দেখো বাবা, আমি জোড়া ইলিশ পেয়েছি। আর মা তোমার জন্য একটা নতুন কাজের ব্যবস্থা করেছে। বলো কি গো, সবটা বলো আমাকে তাড়াতাড়ি। রহমতের বউ ভাত আর ইলিশ ভাজি করলো। রহমত আর বাবু সেই খাবার ভেলায় চড়ে বিক্রি করতে গেল। আজ 2 দিন ধরে শুকনো খাবার খেয়ে বেঁচে আছি। ইস, যদি একটু ভাত পেতাম। আমরা খাবার বিক্রি করছি বুবু, আপনি কি খাবার কিনবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি খাবার আছে? ভাত আর ইলিশ ভাজা। বাহ, বন্যায় ইলিশ ভাজা! দাও দাও, আমাকে 3টে দাও। কাল আবার এসো। তা কত হলো? 500 টাকা। এই নাও। আহ, মজা করে ইলিশ খাবো। একদিনের ইলিশ ভাজা আর ভাত বিক্রি করে ওরা অনেক টাকা পেল। বাহ, এসে অনেক টাকা, আমাদের আর অভাব থাকবে না বলো। এখন থেকে আমি রোজ মাছ ধরবো। বন্যার পানি চলে গেলেও ভাত আর ইলিশ ভাজা বিক্রি চালু করব, কি বলো বউ? সেই ভালো, তবে মাছ কিনে এনো। বাবুকে আমি আর পানিতে নামতে দেব না। তাই হবে। এবার আমাদের দুটো খেতে দাও তো। তোমরা বসো, আমি খেতে দিচ্ছি ইলিশ ভাজা আর গরম ভাত।